আজ আমরা অবলোকন করতে যাচ্ছি বর্তমানে দেশের বন্যা কবলিত অঞ্চলগুলির উপর দিয়ে। আপনারা অবগত আছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মধ্যে অবস্থিত গোমতী নদীর উপর ডুম্বুর বাঁধের সবগুলি গেট একসাথে খুলে দেওয়ার কারণে বাংলাদেশ স্মরণকালের মধ্যে ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে। বিশেষ করে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের 11টি জেলা বন্যায় প্লাবিত হয়েছে, যার মধ্যে ফেনী, কুমিল্লা ও নোয়াখালী ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার। এই ভিডিও যেদিন রেকর্ড করা হয় সেদিন পর্যন্ত 52 জন মৃত্যুবরণ করেছেন আর 57 লক্ষ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্তের শিকার। তাই আজ আমরা যেতে চাচ্ছি ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত, যে পথে পড়বে সব থেকে ক্ষতিগ্রস্ত দুটি জেলা কুমিল্লা ও ফেনী। যাত্রাপথে আমরা দেখার চেষ্টা করব বন্যা পরবর্তী এ অঞ্চলের কি অবস্থা ও ক্ষয়ক্ষতির পরিমাণ যেটুকু এই ট্রেনে বসে দেখা যায় তা আমি দেখব ও আপনাদের দেখানোর চেষ্টা করব। তবে চলুন শুরু করি আজকের ট্রিপ ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বন্যা কবলিত এলাকার মধ্য দিয়ে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন, এই যে আমার পাশে। সেই সাথে আপনাদেরকে একটি বৃষ্টি ভেজা সকালে সুস্বাগতম। আজকে আমি যাত্রা করব ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম পর্যন্ত। আর এ যাত্রায় আমার সফরসঙ্গী হবে সোনার বাংলা এক্সপ্রেস, যার কোড নাম্বার 787 এবং 788, যেটি ঢাকা থেকে ছেড়ে আসবে সকাল 7টার সময় এবং ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছানোর কথা 7টা 22 মিনিটে। ঢাকা থেকে চট্টগ্রামে রেলপথের দূরত্ব 320 কিলোমিটার। আর আমাদের সোনার বাংলা এক্সপ্রেস নন স্টপ ট্রেন হওয়ায় তার সময় লাগবে 4 ঘন্টা 55 মিনিট বা 5 ঘন্টার মতো। এখন দেখা যাক আমরা আসলে কখন যে পৌঁছাই। আর চলতি পথে যে বন্যা কবলিত এলাকাগুলি পড়বে তার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ পড়বে, এরপর কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রাম। তো চলুন আজকে আমরা ভ্রমণ করি বন্যা কবলিত এলাকার মধ্য দিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ট্রেন তো সময় মতো আসলো না, এখন বাজে 7টা 27। আর এয়ারপোর্ট এখন দাঁড়িয়ে আছে পারাবাত এক্সপ্রেস, এটা সিলেট যাচ্ছে। ছেড়ে দিল পারাবাত এক্সপ্রেস। এরা কি জন্য চাইতেছে? কি চাইতেছে? কি ফোন দিছেন? কেন ফোন আমাদের কাছ থেকে জোর করে কাইরা নিছে? ও আমাদের ইঞ্জিনে লুক ঢুকাইছে। আমি একজন স্টুডেন্ট, ফিউচার ফাউন্ডেশন স্কুল। ওই যে ও উঠে গেল, তো আপনি উঠলেন না কেন? ও আপনার সঙ্গে না? জি জি। আপনি উঠলেন না কেন? না না, আপনি যাবেন না? না না, আমি এটাতে ট্রাভেল করব না। আমি বলছি যে আপনি ইঞ্জিনের ভিতরে এত লোক কেন ঢুকাইছেন? যাও, পারাবাত এক্সপ্রেস চলে গেল। আরে ভাইটির মনে একটু অসুবিধা হয়েছে আর কি। আমি গিয়ে এখনই ওর নামে মামলা করব। আচ্ছা, এখানে যেটা ঘটলো সেটা একটু বলি। পারাবাত এক্সপ্রেসের লোকোমাস্টার নাকি ইঞ্জিনের মধ্যেই আর কি, অর্থাৎ লোকোমাস্টারের রুমের মধ্যেই নাকি 20 জনের মতো লোক উঠিয়েছে। তা অবৈধ, অবশ্যই অবৈধ। এখন ওই স্টুডেন্ট ভাইটা, উনি পরিচয় দিল ওই স্টুডেন্ট, উনি নাকি ওটার ভিডিও করতে গেছিল। তো এইটা নিয়ে লোকোমাস্টারের সঙ্গে আরেকজনের সঙ্গে গ্যাঞ্জাম হয়ে ওনার ফোনটা লোকোমাস্টার নিয়ে নিছে। উনি তো নিয়ে সিলেটের দিকে চলে গেছে। ও ভাই বললো আমি এখন যে কেস করে দিব ওনার নামে। কি একটা মানে অপ্রীতিকর অবস্থা। প্রায় 50 মিনিটের মতো লেট নিয়ে সোনার বাংলা এক্সপ্রেস ঢুকতেছে, এই যে তীব্র গতিতে 3010 সিরিয়ালের লোক নিয়ে। দক্ষিণ কোরিয়ার মুম্বাই রোডে সোনার বাংলা এক্সপ্রেস এখন ঢুকলো এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে। আদি অবস্থা। অনেক পরেরটা যাই হোক, প্রায় 50 মিনিট পরে
সোনার বাংলা এক্সপ্রেস ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো। চলুন, এটাই মনে হয় আমাদের কোচ, আমাদের তো এটা তো যাক। আর এর পরে 2টা কোচ আছে, এর সঙ্গে লাগেজ ভ্যান নেই খুব সম্ভবত, আর ওটা গার্ড ব্রেক। এই হচ্ছে অবস্থা। যাক, ট্রেন ছেড়ে দিল 8টা 13, গেট বন্ধ হয়ে গেল। এই যে এয়ারপোর্টের প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তো যাই হোক, প্রায় 50-55 মিনিটের মতো লেট নিয়ে আমরা যাত্রা শুরু করছি চট্টগ্রামের দিকে। আর এই হচ্ছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের বর্তমান অবস্থা। প্রচুর লোকজন আছে, প্রত্যেক ট্রেনই এখন লেট। কিছুক্ষণ আগে ধূমকেতু গেল রাজশাহীর দিকে, সেটাও প্রায় 1.5 ঘন্টার মতো লেট। প্রচুর লেট নিয়ে যাচ্ছে আজকের ট্রেন। এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে আমরা পার করলাম। যাই হোক, ওই আন্টিটা সিটের জন্য দৌড়াদৌড়ি করছে। ওনারা 2জন হাজব্যান্ড ওয়াইফ, একজনের সিট পড়ছে ইঙে কোচে, আর এটা তো প্রায় 3টা কোচ আগে। ওনার সমস্যার সমাধান হয়ে গেছে। আচ্ছা, সিটে বসার আগে একটা বিষয় আমরা খেয়াল করি যে এই সোনার বাংলা এক্সপ্রেস এটা কিন্তু কোরিয়ান কোচ দিয়ে চলছে, একবার ব্র্যান্ড নিউ কোরিয়ান কোচ। খুবই চমৎকার, খুবই চমৎকার কোচগুলো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন যেটাকে বলে আর কি। তো যাও, আপনি কোচে ঢোকার পরে যে সিচুয়েশনটা দেখবেন সেটা আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে এই সাইডে একটা গেট আছে, আপনি এখান থেকে ঢুকলে যেহেতু ওনারা বন্ধ করে দিচ্ছে অটোমেটিক। এরপর এখানে একটা চাবি আছে গেটটা খোলার জন্য, একটা হ্যান্ডেল। আর এখানে স্টাফদের ব্যবহার করার জন্য একটা টুল আছে, সরি ভাই, এই টুল। আর এরপর এই ডোর দিয়ে এদিকে ঢোকার। আর এই যে ছোট ভাইরা, ওরা নাকি আমার ভিডিও দেখে। কি নাম? মোহাম্মদ রুহুল আমিন। যাক, ভিডিও দেখেন না? ভালো লাগে? অনেক ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখা করেন, পরে আরো কথা হবে। হ্যাঁ, এই যে সব ছোট ভাইরা সবাই ডিউটিতে আছেন। কি সবাই সুস্থ তো? হ্যাঁ, তোর মন টন ভালো আছে তো সবার? যাক, এই ভালো। তো আমরা এই দরজা দিয়ে এদিকে আমরা ঢুকবো ওই কোচে ঢোকার জন্য। এখানে এরকম অবস্থা। আর এইটা হচ্ছে এক কোচ থেকে আর এক কোচে যাওয়ার জন্য। এটা কিন্তু অটোমেটিক ছিল, বাইরে পুশ পুল, কিন্তু ওনাদের সুবিধার্থে এটা এখন ম্যানুয়াল করে রাখছে, এটা দিয়ে ওই কোচে যাওয়ার জন্য। এখানে উপরে কিছু নির্দেশিকা আছে। আর এই যে এখানে কি আছে, জনসন টার্মিনাল প্যানেল। আর এদিকে তো এই একটা ডোর ভিতরে ঢোকার জন্য এখানে অবস্থায়। আর এখানে বায়ো টয়লেট, টয়লেটটার অবস্থা এই। টয়লেট যদি দেখি তাহলে এটা হচ্ছে বাংলা স্টাইলের টয়লেট। এখানে একটা বেসিন আছে, আর এই যে বিশাল বড় একটা মিরর, ফ্যান আছে, এখানে উইন্ডো, লাইট, আর এই আর কি। যাই হোক, এই অবস্থা। সিচুয়েশনটা এমন যে দূর থেকে ঢুকলে আপনি এমনই দেখতে পাবেন। আর এদিক থেকে একটা ট্রেন যাচ্ছে খুব দ্রুত গতিতে। এটা উত্তরবঙ্গের কোনো ট্রেন, কারণ এটা এলএসবি কোচ দিয়ে যাচ্ছে আর কি, ব্রডগেজ। তো যাই হোক, এই অবস্থা। এখন চলুন আমরা সিটে যেয়ে বসি। যাই হোক, সিটে এসে বসলাম। আমার 53 নম্বর উইন্ডো সিট। এই যে, আর এটা পড়ছে ডান সাইডে, ভালোই হবে, এসে ভিডিও করা যাবে ভালোই। আর একথা বলতে বলতে আমরা এখন টঙ্গী চলে আসছি। টঙ্গী ফ্লাইওভার বা ওভারপাস পার করছি। আমরা তো একেবারে শেষের দিকে, বিশাল লম্বা ট্রেন। আর টঙ্গীতে একটি ট্রেন দাঁড়িয়ে আছে এখানে।
29-15 লোক নিয়ে। এটা লোকাল কোনো ট্রেন হবে। এখন বাজে 8:21। টঙ্গী রেলওয়ে স্টেশন পার করছি। ওই যে আমাদের ট্রেনের লোকও দেখা যাচ্ছে সামনে। কি অবস্থা ব্রো? টঙ্গী জংশন থেকে কিন্তু আমরা ডান দিকে মোড় নিয়ে চট্টগ্রামের দিকে চলে যাব। আমাদের ট্রেন অলরেডি জংশন থেকে চট্টগ্রামের দিকে চট্টগ্রাম লাইনে ঢোকার চেষ্টা করছে। এই যে আমাদের ট্রেনের লোকও। কয়টা কোচ আছে আজকে দেখি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, আর পিছিয়ে আছে 2টা, 18টা কোচ আছে আজকে টোটাল। মালগাড়ি 3009 লোক নিয়ে যাচ্ছে। ডাবল স্পিড। আসলে আমরা এখন একটু ট্রেনের স্পিড চেক করি কত। এই যে উঠতে না উঠতে এখন 77, আর হাইস্ট স্পিড উঠছে কিন্তু এই পর্যন্ত 80, এখন 78, 79। মোবাইল রেলওয়ে স্টেশন পার করছি। আজকে আমাদের ট্রেনের এই সোনার বাংলা এক্সপ্রেসের এভারেজ স্পিড থাকবে 65 কিলোমিটার, আর সর্বোচ্চ স্পিড থাকবে 80 বা তার উপরে। তো 80 তো পেয়ে গেলাম, এখন দেখা যাক এর উপরে আরও ওঠে কিনা। আড়িখোলা রেলওয়ে স্টেশন। ওই যে আমাদের ট্রেনের লোকও চলে গেল। ঘোড়াশাল রেল ব্রিজ, লম্বা নদী। ঘোড়াশাল ফ্ল্যাগ, ঘোড়াশাল ফ্ল্যাগ। এটা হচ্ছে ঘোড়াশাল রেলওয়ে স্টেশন। আগেরটা ছিল ঘোড়াশাল ফ্ল্যাগ, আর এটা ঘোড়াশাল। ট্রেনের মধ্যে চেকিং চলছে। ট্রেনের চেকিং বেশ কড়াকড়ি চলছে, খুবই ভালো। আশা করি আপনারাও সবাই যারা ভিডিও দেখছেন অবশ্যই টিকিট নিয়েই ট্রেনে উঠবেন। এটা একটা খুবই ভালো দিক। দেশের উন্নয়ন হোক, বাংলাদেশ রেলওয়ের উন্নয়ন হোক। নরসিংদী রেলওয়ে স্টেশন। আরেকটি মালগাড়ি 30-16 লোক নিয়ে যাচ্ছে এই মালগাড়িতে। নন স্টপ ট্রেনে ভ্রমণের মজাই একটা আলাদা, সেই ফিল হচ্ছে। প্রচণ্ড দ্রুত গতিতে যাচ্ছে, এক একটা ট্রেন ক্রস করছে কয়েক সেকেন্ডের মধ্যে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত পুরোটাই ডাবল লাইন। এখানে এখন আর ক্রসিংয়ের জন্য থামা লাগে না। বিশাল কাজ। ভৈরব বাজার জংশন, এখানে অনেক ট্রেন থামে।
ভৈরব বাজার জংশন, আশুগঞ্জ ভৈরব রেল ব্রিজ। আর নদীটা হচ্ছে মেঘনা নদী। লরি দাঁড়িয়ে আছে। প্রচুর পানি। ওই যে মাছ এদিকে একটা ব্রিজ, রেল ব্রিজ, কোথাও কিন্তু রেল ব্রিজ। আর ব্রিজ হচ্ছে এটা, দেখা যাচ্ছে সড়ক। আশুগঞ্জ রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন কি মনে হয় ব্রিজের দুই মাথায় দুইটা রেলওয়ে স্টেশন আছে। ব্রিজের ওই মাথায় আমরা যেটা দেখে এলাম ভৈরব জংশন, আর ব্রিজের এই মাথায় অর্থাৎ আমরা এখন যেখান থেকে পার করলাম এটা হচ্ছে আশুগঞ্জ রেলওয়ে স্টেশন। নবাবের মতোই যাচ্ছে। আচ্ছা চলুন এখন আমরা এই সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সিটগুলো দেখে আসি, সিট ব্যবস্থাগুলি কেমন। বর্তমানে এই সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে 4 ধরনের সিট আছে। একটা হচ্ছে শোভন চেয়ার বা নন এসি চেয়ার, একটি হচ্ছে এসি চেয়ার বা স্নিগ্ধা, আরেকটি হচ্ছে নন এসি কেবিন, আরেকটি হচ্ছে এসি কেবিন। এই মোট 4 ধরনের। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, বিশাল এক কার্ভ নিয়ে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তিতাস রেল ব্রিজ, তিতাস। ওই যে আমাদের ট্রেন ঢুকতেছে সামনে, আখাউড়া রেলওয়ে জাংশন। ওই যে আমাদের ট্রেনের লোক যাচ্ছে। এই যে আখাউড়া 9:50। তাহলে আমাদের সময় লাগলো দেড় ঘন্টার মতো সময় লাগবে আর এখানে আসতে।
নৌকাগুলো রাখছে এই যে একটা পুলের উপরে। নৌকা নতুন কিনছে, এটা দিয়ে যাতায়াত করতেছে। এই ভাই ভাবিনি নিয়ে যাইতেছে নৌকায় করে, কি করবে, কোনো যানবাহন তো আর যাচ্ছে না এদিকে। গরুগুলো সব রেল লাইন, আর এখানে ঘোড়া করে সব মাছ ধরছে। এখানে ত্রাণ দিচ্ছে, ত্রাণ নৌকায় উঠে তারপর নিয়ে যাবে মনে হচ্ছে। বন্যার তীব্রতা একটু দেখা গেল, পানি যদিও এখন অনেক কমে গেছে, নেমে গেছে নিচে, তারপরেও তার ছাপ এখন আছে, ক্ষয়ক্ষতির ছাপ। পানি এখনও যথেষ্ট পরিমাণ উঁচা আছে এই বিলগুলোতে। আর ঘর বাড়িগুলোও রেল লাইনের আশেপাশে যেগুলো দেখলাম, ভিতরের দিকে হয়তো পানি আরও অনেক বেশি, যেদিকটায় মানুষ পৌঁছাতে পারছে না। ওখানে তো দেখলাম যে ত্রাণ দিচ্ছে, এটা পিক আপ থেকে নৌকায় করে নামিয়ে তারপর নিয়ে যাচ্ছে গ্রামের দিকে, প্রত্যন্ত অঞ্চলের মধ্যে ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে। রাজাপুর রেলওয়ে স্টেশন পার করছি আমরা। এই যে রেল লাইনে সব, রেল স্টেশনে সব আশ্রয় নিয়েছে। এই যে গরু ছাগল এখানে রাখা আছে, কি করবে, ওদিকে তো রাখার জায়গা নেই, পানি ভরা। কিন্তু এখানে কিছু গরু ছাগল রাখা হয়েছে। এই যে রেল লাইনের উপরেও পানি আছে, পানি এখনো পুরাটাই শুকায়নি। এই যে পানি আছে রেল লাইনের উপরে দেখা যাচ্ছে। এই যে দেখেন উপরের দিকে যদি দেখেন তাহলে পানি আর পানি ঘর বাড়ি ঘের সব ভেসে গেছে। এটা হচ্ছে ঘেরের বাসা বা ঘর বলে যেটা। দুইটাই নন স্টপ, কয়েক সেকেন্ড লাগলো মাত্র। কুমিল্লা রেলওয়ে স্টেশন, বাজে এখন 10:30। 2 ঘন্টা 17 মিনিট লাগলো কুমিল্লা রেলওয়ে স্টেশনে আসতে আমার। বিশাল কাজ, বিশাল কাজ। এই যে দূরের ঘর বাড়ি দেখা যাচ্ছে, সব পানি হয়ে গেছে। এখানের অবস্থা এই গ্রাম শেষ। লাকসাম জংশন 10:51। রক্ষা করার চেষ্টা করছে, কিন্তু সম্ভব না, বেঁচে গেছে।
মানুষ সব খেতা বালি শুকাচ্ছে এখানে। এ বন্যায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত জেলা কিন্তু এই ফেনী, দেখলে বোঝা যাচ্ছে। মানে পানি উঠে গেছে, থামলো একটু। সামনে ফেনী রেলওয়ে স্টেশন, ওখান থেকে সিগন্যাল পাইনি, আমাদের ট্রেন দাঁড়িয়ে গেল এখানে আর কি। সামনে নাকি লাইন দুর্বল আর কি, পানি উঠে গেছিলো যার কারণে দুর্বল। ট্রেন নাকি এখন আস্তে আস্তে যাবে এদিকে। বলছি এখানে পানি উঠছিল নাকি? এইখানে কোমর সমান পানি? কয়দিন ছিল? 4 দিন পানি ছিল বলেন? তাহলে নিচে জায়গায় তো গলা সমান হওয়ার কথা। বলেন কি স্রোত ছিল পানিতে? স্রোত ছিল পানিতে, অনেক স্রোত ছিল। পানি নেমে গেছে কবে? 4-5 দিন হয়েছে। যাই হোক, বুঝতেই তো পারতেছেন কী পরিমাণ পানি এদিকে ছিল। এই রেল লাইনের উপরেই নাকি একটু চাষা বললো কোমর সমান পানি ছিল। 4 দিনের মতো ছিল পানি, স্রোতও যথেষ্ট ছিল। আজ 4-5 দিন হবে পানি নেমে গেছে এখান থেকে। আর পথে আসতে আসতে তো দেখলামই কী পরিমাণ বন্যায় ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি কীভাবে ডুবে আছে। প্রচুর ক্ষতি হয়েছে, প্রচুর। 50 লাখ লোক এই বন্যায় ক্ষতিগ্রস্ত। আর আজ পর্যন্ত মানে আজকে এখন পর্যন্ত প্রায় 52 জনের মতো মানুষ মারা গেছে এখানে। আমাদের দেশ থেকে প্রচুর মানুষ ইন্ডিয়াতে যায়, বিশেষ করে ট্রাভেলে এবং মেডিকেল বিষয় নিয়ে ট্রেন শুরু করছে যাওয়া। তো ইন্ডিয়ালারা এর জন্য আমাদেরকে খুব কটাক্ষ করে যে আমাদের দেশ থেকে ওইখানে রুগী যায়, ওনারা যদি চিকিৎসা না নেয় সব মারা যাবে। এটাও কিন্তু অত্যন্ত খারাপ কথা। আপনারা যেটা বলেন, আপনাদের দেশে যত ট্যুরিস্ট আছে, সারা বিশ্বে থেকে যত ট্যুরিস্ট ভারতে আসে, তার মধ্যে বাংলাদেশের অবস্থান 2 নম্বরে। প্রথম আসে খুব সম্ভবত ইউএসএ, আমেরিকা থেকে, তারপর আমাদের অবস্থান বাংলাদেশের। তাহলে বুঝুন আপনাদের পর্যটন খাতে কী পরিমাণ বাংলাদেশিদের অবদান, তো এই জিনিসটা মনে রাখুন। আর আরেকটা বিষয়, মেডিকেলের জন্য যে আমাদের দেশ থেকে যায় ইন্ডিয়াতে, আবার ভারত থেকে প্রচুর পরিমাণ মেডিকেল পড়ার জন্য বাংলাদেশে আসে, অনেক স্টুডেন্ট আসছে। এটা আপনাদের দেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে শোনা। তো যাও, এভাবে হিংসা বিদ্বেষ আমরা না ছড়াই, আমরা মিলেমিশে থাকি একসঙ্গে, সেটাই ভালো। আমরাও বেড়াতে যাবো আপনাদের ওদিকে, আমরাও বেড়াতে আসবেন আমাদের ওদিকে, এটাই আমরা চাই, মিলেমিশে থাকি। সব দোকানের নতুন পোশাকপাতি সব ভিজে একাকার, এই যে শুকানো হচ্ছে সব। আরে সব নতুন কাপড় চোপড়, ব্যবসায়ীদের মাথায় হাত। পার করছি এখন ফেনী জংশন। উপরে একটা ল্যাপটপ নেড়ে দিয়ে রাখছে। আবারও থেমে গেল। এখন বাজে 11:43। চট্টগ্রাম পৌঁছতে হয়তো আর 1 ঘন্টার মতো লাগবে বা তারও কম সময় লাগবে। পার হচ্ছে ফেনী জংশন। আচ্ছা, আর একটা কথা বলি, অনেক কথাই তো বললাম, সেটা হচ্ছে বন্যা যে সব সময় খারাপ জিনিস বয়ে আনে তা কিন্তু না। এবার একটা ভালো দিক ঘটছে বাংলাদেশে। এটা নাকি 1984 সালের পরে এবারই প্রথম বাংলাদেশে এমন ঘটনা ঘটল। ঘটনাটা হচ্ছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই মিলে যে যেভাবে পারছেন বন্যার্তদের সাহায্য করছেন মিলিতভাবে। এটা নাকি 1984 সালের পরে আর কখনো দেখা যায়নি। তো এটা কিন্তু একটা ভালো দিক যে সবার মধ্যে একটা মনুষ্যত্ববোধ সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, একাত্মবোধ। তো এই বাংলাদেশই কিন্তু হওয়া উচিত। সবাই মিলে আমরা একসঙ্গে বসবাস করে একজন আরেকজনের হানাহানি বিপদের মধ্যে না ফেলে এভাবেই একজন আরেকজনের পাশে থাকবো আমরা। এটাই বাংলাদেশ। এই বাংলাদেশে আশা করি সামনে করতে থাকবো আমরা সবাই মিলে। এই যে বাড়িঘর সব তৈরি আছে। পানি তো অনেক নেমে গেছে, তারপরেও যা আছে এখনো যথেষ্ট পরিমাণ পানি আছে, মানে বসবাসের অযোগ্য আর কি। পানি
জায়গায় জায়গায় পাথর সব সরে গেছে। এই যে রেল লাইনের পাথর নেই এখানে। আল্লাহ কীভাবে যায় এর উপর দিয়ে? খুব সম্ভবত এটার উপর দিয়ে ট্রেন যায় না। এখানে মনে হয় সিঙ্গেল লাইন করা হয়েছে, এর উপর দিয়ে যাবে কীভাবে? ভয়ানক অবস্থা, গাছগুলো দুটো খেয়াল করুন। আর এই যে রেল লাইনের পানি আর পানি। এই যে কি অবস্থা রেল লাইনের। রেল লাইন এখানে বেঁকে গেছে, নেই এখানে, পাথরই নেই। কি অবস্থা! এই যে টলি দিয়ে এনারা ঠিক করতে চেক করতেছেন ওনারা। কি অবস্থা রেল লাইন! এটা তো বেশ সময় লাগবে ঠিক করতে রেল লাইন। এই যে ঠিক করতেছে, পাথর দিচ্ছে ওনারা, পাথর কুড়ায় কুড়ায় এনে। সময় লাগবে এই রেল লাইন ঠিক হতে। খেতা কম্বল মশারি যা ছিল সব ভিজেতে একাকার অবস্থা। কাশফুল পানিতে যথেষ্ট পরিমাণ স্রোত আছে। যারা সবাই কাজ করছে ট্রেন লাইনে, পাথর বসাচ্ছে। ট্রলি দিয়ে নিয়ে যাচ্ছে তারপর যে অবস্থা সব পানি ট্রেন ঠিক করার জন্য নিয়ে আসছে। সব লেপ তোষক এখানে শুকাচ্ছে রোদের মধ্যে। হাজিরপুর রেলওয়ে স্টেশন। সেনাবাহিনীর হেলিকপ্টার বন্যা কবলিত এলাকা দেখে বেড়াচ্ছে। এই যে উপরে দেখলেন বন্যার কি তীব্রতা, কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মানুষজন, সাথে রেল লাইনও ক্ষতিগ্রস্ত। তবুও রেল চলাচল করছে। ঢাকা চট্টগ্রাম যে সড়কটা, এটাও এখন চালু হয়ে গেছে। যথেষ্ট পরিমাণ ফাস্ট ট্র্যাক যাচ্ছে, এদিক দিয়ে দেখা যাচ্ছে।
3011 লোক আরও একটু মারবেন। এটা বিশাল বিশাল মালগাড়ি। পার করলাম সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন। চট্টগ্রাম আর খুব বেশি দূরে নেই, এই 35 কিলোমিটারের মতো। আর সময় লাগবে হয়তো আধা ঘন্টা 40 মিনিট এরকম, তার বেশি না। তো সর্বশেষ পর্যায়ে ট্রেন সম্পর্কে তো কিছু কথা বলতেই হয়। দেখুন, এটা সোনার বাংলা এক্সপ্রেস, বাংলাদেশের দ্বিতীয় নন স্টপ ট্রেন। প্রথম ছিল সুবর্ণা এক্সপ্রেস, তারপরে এটাই দেওয়া হয়েছে। তো বাংলাদেশে যতগুলো গর্জিয়াস ট্রেন আছে তার মধ্যে সোনার বাংলা এক্সপ্রেস অন্যতম। সুতরাং এর ভুল ধরার কোনো সুযোগ নেই, এটা খারাপ কিছু পাওয়া যায়নি। আর ট্রেন নিয়ে আসলে আজকে খুব বেশি কথা বলবো না, কারণ আজকে ট্রেন রিভিউ বা ট্রেন দেখার জন্য আমরা ভ্রমণ করিনি। আজকে মূলত বন্যা কবলিত এলাকার মধ্য দিয়ে আমরা ভ্রমণ করেছি, দেখার চেষ্টা করেছি বন্যা কবলিত এলাকার কী অবস্থা, কেমন পানি আছে বা পানি নেমে গেলে বন্যা পরবর্তী কী ধরনের অসুবিধা সেখানে আমরা দেখলাম। যা হোক, সেগুলো আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। তো দেখুন কী অবস্থা, উজানের পানি, ভারত থেকে পানি এসে বাংলাদেশের বন্যায় কী ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তো যা হোক, চলুন সামনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ওখানে যে কথা। তো যাই হোক, অবশেষে 1 ঘন্টা 18 মিনিট লেট নিয়ে 320 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা ঢাকা থেকে পৌঁছে গেলাম চট্টগ্রামে। এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে, এটাই সোনার বাংলা এক্সপ্রেস। তো যাই হোক, ট্রেন সম্পর্কে যা বলার তা তো বলেছি, আজকে আর ট্রেন সম্পর্কে তেমন কিছু বলি নাই। আর যেটা হচ্ছে যে বন্যা পরিস্থিতি যেটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি। খুবই দুঃখজনক বিষয়, খুবই দুঃখজনক বিষয়। তো যাই হোক, আপনারা অবশ্যই এই দুঃখজনক বিষয়টা অবলম্বন করতে পেরেছেন। যারা বন্যা দেখতে আসতে পারেননি বা বন্যার্তদের জন্য সাহায্য করতে পারেননি বা সাহায্য করার ইচ্ছা আছে, তারা অবশ্যই বন্যার্তদের জন্য সাহায্য করবেন। আমি করেছি, আপনারাও করবেন। তো সর্বোপরি আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের এই পরিশ্রম, আজকের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ।